ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানো যে রাত্রি 9টার সময় আমরা জেনারেল নলেজের ক্লাস নিয়ে আসি, যেখানে বিস্তারিত আমরা আলোচনা করতে চেষ্টা করি। এবং আপকামিং তুমি যে ধরনের এক্সামই বসতে যাচ্ছ না কেন, লাইক ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার, ব্যাংক, টিপিএসসি, এসএসসি, দ্যাট মিন্স তুমি যে এক্সামে বসতে যাচ্ছ না কেন, এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট 10 থেকে 12 বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেনগুলো এসেছে, এই কোশ্চেনগুলো আমি এই ক্লাসের মাধ্যমে নিয়ে আসতে চেষ্টা করছি। একটা থেকে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করলেই বুঝতে পারবে। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 11। এর আগে আমরা 10টি ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি এবং নোট করোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে ক্লাসগুলো নোট করে অবশ্যই রাখবে। ঠিক আছে, চলো বেশি কথা বলবো না। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। স্টাডি ম্যাটেরিয়ালস রিলেটেড খোঁজখবর বা পাওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার, হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ত্রিপুরা পুলিশের ফুল সিলেবাস সাজেশান এবং স্পেশাল এক্সিকিউটিভের সাজেশান আমাদের কাছে নাও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা ম্যাক্সিমাম নিচ্ছ, যারা জাস্ট এখনই খবর পেয়েছো, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ঠিক আছে, চলো তাহলে আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো, ভারতের প্রথম রঙিন হিন্দি চলচ্চিত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের প্রথম রঙিন হিন্দি চলচ্চিত্রের নাম কি? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করবে আর নোট করে নিতে চেষ্টা করবে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কিষান কন্যা। হ্যাঁ, এই হলো কিষান কন্যা। এখানে কিষান কন্যা, ভারতের প্রথম রঙিন হিন্দি চলচ্চিত্র নাম হলো কিষান কন্যা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, বলার অপেক্ষা রাখে না, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এটা কত সালে রিলিজ হয়েছিল ফার্স্ট ভারতের হিন্দি রঙিন ছায়াছবি? এটা 1937 সালে। হ্যাঁ, 1937 সালে এটা রিলিজ হয়েছিল, মনে রাখবে। এটা ডাইরেক্টর কে ছিলেন? মতি গদওয়ানি ছিলেন এটা ডাইরেক্টর আসতে পারে। ভারতের প্রথম হিন্দি চলচ্চিত্র ছায়াছবি কিষান কন্যার ডাইরেক্টর কে ছিলেন? আসতে পারে। তাহলে এটা নোট করো না, মতি গিদওয়ানি WANI। হ্যাঁ, মতি গিদওয়ানি। ঠিক আছে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 2 নম্বর কোশ্চেন। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? কোশ্চেন আসে ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি, ভারতের উত্তরতম বিন্দু কোনটি, ভারতের পূর্বতম বিন্দু কোনটি, কোশ্চেন আসে কিন্তু। ঠিক আছে, আমি আলোচনা এখন করে দেব, নোট করে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? কী হবে সঠিক উত্তর এটার? এটা সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। অপশন এ হবে সঠিক উত্তর। ইন্দিরা পয়েন্ট হলেন ভারতের দক্ষিণতম বিন্দু। ঠিক আছে, চলো তাহলে ভারতের পশ্চিমতম বিন্দু কোনটা? ভারতের পশ্চিমতম বিন্দু এবং উত্তরতম এবং পূর্বতম, ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল। উত্তরতম বিন্দু কি? ইন্দিরা কল। এবং পশ্চিমতম বিন্দু কি? সার ক্রিক। সার ক্রিক হলো কি? পশ্চিমতম বিন্দু। এবং পূর্বতম বিন্দু হলো কিবিথু হলো পূর্বতম বিন্দু। ক্লিয়ার? তাহলে এখানে 4টা বিন্দু কিন্তু রয়েছে। আবার রিপিট করছি, নোট করে নাও। ভারতের দক্ষিণতম বিন্দু কি? ইন্দিরা পয়েন্ট। ভারতের উত্তরতম বিন্দু কি? ইন্দিরা কল। ভারতের পশ্চিমতম বিন্দু কি? সার ক্রিক। এবং ভারতের পূর্বতম বিন্দু কি? কিবিথু। ক্লিয়ার? আশা করি কোশ্চেনটা আসলে 4টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন যদি আসে, কেউ মিস হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। তোমাদেরকে আরেকটি কথা বলি, অনেকে কমেন্টস করো মাঝে মধ্যে, দাদা আপনি থেকে তো আমরা সাজেশান নিয়েছি, যেখানে যে জেনারেল নলেজগুলো রয়েছে এগুলো পড়লেই কি হবে, আদারওয়াইজ ক্লাস অ্যাটেন্ড করার তো কোনো দরকার নেই। অনেকে এগুলো কমেন্টস করো। দেখো একটা জিনিস আমি বলি, আমিও তো তোমাদের ক্লাস করাচ্ছি, আমিও কিন্তু প্রত্যেক দিন শিখছি। প্রত্যেক দিন যেমন আমরা সাজেশান মানো গত যে দিন থেকে আমরা সাজেশন রেডি করেছি, আমাদের কাছে যা কিছু অ্যাভেলেবেল রয়েছে, যা কিছু আমরা মনে করেছি যে এগুলো তোমাদের এক্সামে আসতে পারে, এগুলো তোমাদের এক্সামের জন্য, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেই জন্য সেগুলো আমরা কী করেছি, সাজেশানে অ্যাড করেছি। দেখা গেছে যে পরের 1 দিন 2 দিন 3 দিন আমি তোমাদের ক্লাস করাচ্ছি, আরও নতুন কিছু আমার মাথায় আসছে, আরে এই কোশ্চেনগুলো তো ইম্পর্টেন্ট হতে পারে এই এক্সামের জন্য। তাহলে কী করছি, আমরা ক্লাসের মাধ্যমে নিয়ে আসছি। সুতরাং এটা কী হচ্ছে, এটা কিন্তু আমিও নতুন কিছু শিখছি,
সাজেশান আগে রেডি হয়ে গেছে, তারপরে এগুলো আমি পেয়েছি যে এগুলো হতে পারে, তাহলে এগুলো কী করছি আমি ক্লাসের মাধ্যমে ডিসকাস করে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি যে এগুলো দেখো, এগুলো ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। তো সুতরাং ক্লাস যদি তোমরা না অ্যাটেন্ড করো তাহলে তো ওই যে ইম্পর্টেন্ট আপডেটটা তোমার মিস হয়ে যাচ্ছে। সুতরাং দেখো, শিখার শেষ নাই, প্রত্যেক দিন কিন্তু আমিও তোমাদের ক্লাস করাচ্ছি, আমিও নতুন নতুন কিছু শিখছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি, সুতরাং ক্লাসগুলো অ্যাটেন্ড করাও দরকার, ঠিক আছে। ওকে, চলো 3 নম্বর কোশ্চেন দেখো, ভারত ও চীনের মধ্যে কোন সীমারেখা অবস্থিত? এটা আমরা জানি, ভারত ও চীনের মধ্যে কোন সীমারেখা অবস্থিত? ভারত এবং চীনের মধ্যে কি? সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো, এই কোশ্চেনগুলো আসে, ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমারেখা অবস্থিত, ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন সীমারেখা অবস্থিত, ভারত ও চীনের মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী হবে সঠিক উত্তর? দেখো 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন রেখা, ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন রেখা। ভারত ও চীনের মধ্যে রয়েছে কি? ম্যাকমোহন রেখা। ক্লিয়ার? ভারত ও পাকিস্তানের মধ্যে কি রয়েছে সীমানা? সেটাকে বলা হয় রেড ফ্লিক রেখা, রেড ক্লিপ রেখা, রেড ক্লিপ রেখা। ক্লিয়ার? ভারত ও পাকিস্তান, ঠিক আছে। আর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কি রয়েছে? আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এটাও আসে, যদিও এটা এত ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রয়েছে কি? ডুরান্ট রেখা, ডুরান্ট রেখা। ক্লিয়ার? ওকে, দুটা দেখবে, ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, এই দুটো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 4 নম্বর কোশ্চেন। দেখো, এ ধরনের কোশ্চেনগুলো, আমি একটা কথা তোমাদেরকে বলছি, এ ধরনের কোশ্চেনগুলো তুমি সংগ্রহ করে পাওয়া এক জায়গায় বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার। বিভিন্ন এক্সামে এগুলো এসেছে, বিভিন্ন এক্সামে সবগুলো সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আসে ক্লাস পাওয়া অ্যাকচুয়ালি মানে তুমি দেখো দুর্লভ। তুমি কোনো বুকে টুকে তো হিউজ পরিমাণে জিজ্ঞেস, হিউজ পরিমাণে, কিন্তু এভাবে বিভিন্ন এক্সামের কোশ্চেনগুলো সংগ্রহ করে ইম্পর্টেন্ট দেখে একসাথে পাওয়াটা এটাও কিন্তু অনেকটা কঠিন। হ্যাঁ, সুতরাং সেই জন্য তোমাদেরকে আমি বলি, দেখো ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তোমরা যদি রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নোট করো, তোমাদেরই বেনিফিট। হ্যাঁ, আমার কি বেনিফিট? আমার একটু ভিউ আসছে, চ্যানেলে ভিউ আসছে, দেখছি, এটাই আমার বেনিফিট। কিন্তু আমার যে পার্সেন্টেজের বেনিফিট, এটা 1000 গুণ বেশি বেনিফিট তোমাদের, যদি তোমরা বুঝতে পারো, ঠিক আছে। মানে যেটা অরিজিনাল কথা, রাইট কথা, এটাই আমি তোমাদেরকে লোকে শেয়ার করছি। আমি বলছি আমার কিছু ভিউ আসছে, ভিউ আসলে আর এই ভিউ দিয়ে আমার মানে অন্যান্য ভিডিওতে আমার ভিউ আসছে, তোমরা দেখছো, এই ভিডিওতে ধরো না তোমরা যদি না অ্যাটেন্ড করো, ভিউ কমই আসলো, হ্যাঁ, তাহলে আমার তো এমন একটা এফেক্টেড না, আমি দুদিন পরে কী করবো? ক্লাস বন্ধ করে দেবো এটা। তাহলে তোমরা যে ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, তোমরা নোট করে নিচ্ছ, তোমরা যে এত সুন্দর কোশ্চেন বিভিন্ন এক্সামের একসাথে পেয়ে নোট করে নিচ্ছ, এটা তোমাদের জন্য হাজার হাজার বেনিফিট, মনে রাখবে। চলো 4 নম্বর, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? কী হবে সঠিক উত্তর? প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? কী হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা প্রথম প্রতিবন্ধী মহিলা, মনে রাখবে, প্রথম প্রতিবন্ধী মহিলা, তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। কি? অরুণিমা সিনহা। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে? ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে? সেটা হবে বাচেন্দ্রী পাল, বাচেন্দ্রী পাল। নোট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে ভারতের মধ্যে? সেটা হবে বাচেন্দ্রী পাল। অনেকবার এসেছে অনেক কম্পিটিটিভ এক্সামে, দেখো আলাদা করে কোশ্চেন রাখিনি, বাট আলোচনা করে দিয়েছি, নোট করে নাও, বাচেন্দ্রী পাল। বুঝতে পেরেছ? ঠিক আছে। এখন যদি তোমাদের কোশ্চেন আসে যে ভারতের প্রথম মহিলা যিনি 2বার এভারেস্ট জয়ী করেন, কে? ভারতের প্রথম মহিলা যিনি পরপর 2বার এভারেস্ট জয়ী করেন, তাহলে কি হবে সঠিক উত্তর? তাহলে হবে সন্তোষ যাদব, সন্তোষ যাদব। দেখছো, দুটা কোশ্চেন দুরকম, কিন্তু মনে রাখবে, পরপর 2বার ভারতের কোন মহিলা পরপর 2বার ভারতের এভারেস্ট জয়ী করেন? এভারেস্ট পরপর 2বার জয়ী করেন সন্তোষ যাদব। ভারতের কোন মহিলা প্রথম এভারেস্ট জয়ী করেন? বাচেন্দ্রী পাল। ক্লিয়ার? ওকে, চলো, আমি যতটুকু সম্ভব এতটুকু আমি বোঝাতে চেষ্টা করছি। ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে একটি করে লাইক করে দিয়ে যাবে, যদি তোমাদের বেনিফিট মনে হয়। যতজন ভিউ এতটা আমি লাইক পেতে চাই, আমি কেন আমার তরফ থেকে আমি 10% দিতে চেষ্টা করছি। চলো, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম, ভেরি ভেরি কমন কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কমন কোশ্চেন কেন? ভারতের প্রথম উপগ্রহ, এটা আমরা সকলেই জানি, প্লাস কতবার মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে হিসাব ছাড়া।
কী হবে সঠিক উত্তর? ভারতের প্রথম উপগ্রহ, সকলে কমেন্টস করো, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? কী হবে সঠিক উত্তর? ভারতের প্রথম উপগ্রহ, ইয়েস ইয়েস, আর্যভট্ট। আমরা জানি এটা একদম কমন কোশ্চেন, আর্যভট্ট, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। ঠিক আছে। আচ্ছা, এখন যদি তোমাদের আসে যে এত ইজিভাবে না আসে, যদি তোমাদের আসে যে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট, এটি কত সালে লঞ্চ করা হয়, এটি কত সালে লঞ্চ হয়, কী হবে তাহলে? কোশ্চেনটা একটু টাফ হয়ে গেছে, তাহলে হবে 1975। হ্যাঁ, 1975 সালে, মনে রাখবে। ক্লিয়ার? যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে চেষ্টা করে, কোশ্চেনটা একটু টাফ করে দেবে, তাহলে এইভাবে দেবে। ক্লিয়ার? ওকে। এই কোশ্চেনটি তোমাদেরকে আমরা বলি যে ঘুরিয়ে ফিরিয়ে পড়ো, ইজি একদম, যেভাবে আমরা সাজেশনে দিয়ে দিয়েছি এইভাবেই আসবে এমন কোনো কথা না, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ঠিক আছে, তখন যেমন তোমরা আনসার করতে পারো। হ্যাঁ, চলো। নিম্নলিখিত ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? নিম্নলিখিত ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? এটাও একদম ইজি কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিম্নলিখিত ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? সঠিক উত্তরে যাব আরাবল্লী। হ্যাঁ, আরাবল্লী হলো ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী। ক্লিয়ার? আরাবল্লী, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে আরেকটি কোশ্চেন তোমাদের আসে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী হলো ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী, এবং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর। গরু সুগার, অন্তস্থ উকার, গুরু শিখর। তাহলে বিশ্বরী শিকার, খ র, গুরু শিখর। নোট করে নাও, মিস করবে না। এই কোশ্চেনগুলো যদি এখন নোট না করো, মনে করো মিস হয়ে গেছে। এগুলো আবার কবে সংগ্রহ করবে, কবে পাবে, কোথায় থেকে পাবে, কোনো গ্যারান্টি নেই। তাহলে ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? আরাবল্লী। ক্লাসটা আমি লেংদি করব, অনেক লম্বা করব, ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে কথা বলে বলে করব। ঠিক আছে। চলো, ভারতের যদি আমি বেশি কথা বলি তাহলে আমিও আমারও এনার্জি আসে বিভিন্ন কিছু এক্সট্রা আলোচনা করার। চলো, নিম্নলিখিত ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হলো আরাবল্লী। তারপরে আরাবল্লী, আরেকটা ইম্পর্টেন্ট কি কোশ্চেন, আমি কি বলছি আরাবল্লী থেকে? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। ক্লিয়ার, গুরু শিখর। আচ্ছা, গুরু শিখর যেহেতু আরাবল্লী পর্বতের, ভারতের প্রাচীনতম পর্বত এবং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, তাহলে এটার উচ্চতাটা আমাদের জানার ইচ্ছা করে না? কতটুকু উচ্চতা? ইয়েস, উচ্চতা হলো 1702 মিটার। হ্যাঁ, 1702 মিটার। ক্লিয়ার? 1702 মিটার। ওকে, চলো, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসতে পারে যে আরাবল্লী পর্বত, ঠিক না? আরাবল্লী পর্বত যেহেতু আমাদের প্রাচীনতম, এটা কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে যে ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী, এটি কোন রাজ্যে অবস্থিত? আসতে পারে না? আসতে পারে, কারণ জিকে এমন একটা জিনিস, এটার কোনো মানে লিমিটেড নাই। এটা একটা সমুদ্র, কোথায় থেকে কোশ্চেন দেবে, কোথায় থেকে কি হবে, কীভাবে ঘুরিয়ে দেবে, হ্যাঁ, মানে এটা বলা অসম্ভব। সেই জন্য জিকে যতই পড়ো, যতই শিখো, তারপরও কমই মনে হয় সব সময়, এটা মনে রাখবে। ঠিক আছে। চলো, তাহলে কি বলছি আমি? আরাবল্লী পর্বত এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। ক্লিয়ার? রাজস্থান রাজ্যে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের মাথায় আসে না? দেখো, আমি বলছি যতটুক সম্ভব, সময় যেদিনকে আছে, যতটুক সম্ভব খুঁটিনাটি যা আমার মাথায় আছে সবগুলো তোমাদেরকে দিতে চেষ্টা করব। এখানে আমরা প্রাচীনতম পর্বত পেয়েছি, তাহলে তোমাদের মাথায় স্ট্রাইক করছে স্যার নবীনতম পর্বত কোনটি? আসে না মাথায় তোমাদের নবীনতম? ইয়েস, স্বাভাবিক। নবীনতম পর্বত হলো ভারতের, নবীনতম পর্বত হলো হিমালয়, না? হিমালয়ই তো। ইয়েস, ভারতের নবীনতম পর্বত হবে হিমালয়। ঠিক আছে। চলো, নেক্সট কোশ্চেনটা দেখি। 7 নম্বর কোশ্চেন, পূর্ব ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই? পূর্ব ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই? কী হবে সঠিক উত্তর? পূর্ব ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই? মেঘালয়। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, মেঘালয় কিন্তু এখনও রেল লাইন ঢুকেনি, নেই। হ্যাঁ, এখানে হিল পর্বত পুরোটাই তো মেঘালয়। তাহলে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই? মেঘালয়। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, মেঘালয়ের রাজধানী কি জানো?
শিলং, মেঘালয়ের রাজধানী শিলং। এবং যে মনে রাখবে মেঘালয় কি মৌসিনরাম চেরাপুঞ্জি, হ্যাঁ এটা একটা ফেমাস নাম। মৌসিনরাম মেঘালয়ের মৌসিনরাম, এখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মৌসিনরামে মেঘালয়ের মধ্যে এটা অবস্থিত, মেঘালয় পড়বে, ঠিক আছে। আর মেঘালয় অ্যাকচুয়ালি দেখো কিছুদিন আগে শুনেছিলাম যে মেঘালয়ের রেল লাইনের কাজ কিন্তু চলছে, হ্যাঁ। কিন্তু বাট এখন আমি লাস্ট আপডেট তো এখন চলছে, কমপ্লিট সম্ভবত হয়নি এখনও, হ্যাঁ। তবে কিছু কমপ্লিট না হলেও কিছু মাস বা দিনের মধ্যে বা বছরের মধ্যে কিন্তু এটা রেল লাইন চালু হয়ে যাবে মেঘালয়ের মধ্যে, আশা করা যায়, হ্যাঁ। এখন লাস্ট আপডেট তোমার আচ্ছা তোমরা জানাও তো এটা আমাকে কমেন্টস করে, কারণ মেঘালয়ের রেল লাইনের কাজ চলছিল, জাস্ট এটা চালু হয়েছে কি না, এটা ঠিক লাস্টে আপডেট আমার কাছে নেই, চালু হয়েছে কি না একটু জানাও কমেন্টস করে, ঠিক আছে। আমার জানার রয়েছে, ঠিক আছে। যদি তোমরা জানো যে দাদা চালু হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, হ্যাঁ। চলো 8 নম্বর কোশ্চেন, মানব শরীরের বৃহত্তম গ্রন্থির নাম কি? মানব শরীরের বৃহত্তম গ্রন্থির নাম কি? কী হবে সঠিক উত্তর? মানব শরীরের বৃহত্তম গ্রন্থি হলো যকৃৎ, হ্যাঁ। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। সায়েন্স চলে গেছি আমরা। মানব শরীরের বৃহত্তম গ্রন্থি হলো যকৃৎ, মনে রাখবে, ঠিক আছে। এবং ক্ষুদ্রতম গ্রন্থি যদি বলে সেটা হবে পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি। তাহলে বৃহত্তম গ্রন্থি কী পেয়েছি? যকৃৎ পেয়েছি। এবং ক্ষুদ্রতম গ্রন্থি কী পেয়েছি? পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, আর মনে রাখবে যে হাইপোথ্যালাম গ্রন্থি, হাইপোথ্যালাম গ্রন্থি অপশন ডি, এটা কি? এটা মানব শরীরের তাপমাত্রা এটাকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, হাইপোথ্যালাম গ্রন্থি, ঠিক আছে। অপশন ডিতে রয়েছে, মনে রাখবে, হ্যাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 9 নম্বর কোশ্চেন, মাছ উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধিকে কি বলা হয়? মাছ উৎপাদন, হ্যাঁ, এটা আমরা জানি যে এ ধরনের কোশ্চেন আসে, মাছ উৎপাদন বা মাছ চাষ পদ্ধতিকে কি বলা হয়, এগুলো আসে, হ্যাঁ। তাহলে মাছ উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধিকে কি বলা হয়? এটাকে বলা হয় নীল বিপ্লব, হ্যাঁ, নীল বিপ্লব বলা হয়, ঠিক আছে। নীল বিপ্লব, মাছ যে বিশাল পরিমাণে উৎপন্ন হয় সেটাকে বলা হয় নীল বিপ্লব। এবং মাছ চাষ সংক্রান্ত যে বিদ্যা, হ্যাঁ, সেটাকে বলা হয় পিসি কালচার। মাছ চাষ পদ্ধতিকে বা মাছ চাষ সম্বন্ধিত যে বিদ্যা সেটাকে বলা হয় পিসি কালচার, পিসি কালচার। কোশ্চেনগুলো আসে, হ্যাঁ, এগ্রিকালচার থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, দেখবে। চলো 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত ডিআরডিও এর সদর দপ্তর কোথায়? ডিআরডিও এর সদর দপ্তর কোথায়? নিম্নলিখিত ডিআরডিও এর সদর দপ্তর কোথায়? আচ্ছা, ডিআরডিওর ফুল ফর্ম আমরা প্রথমে জানতে হবে। হলো ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কি? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, ডিআরডিও, হ্যাঁ, এর ফুল ফর্ম। আচ্ছা, ডিআরডিও এর সদর দপ্তর কোথায়? ডিআরডিও এর সদর দপ্তর হবে দিল্লিতে, নিউ দিল্লি বা দিল্লিতে, ঠিক আছে। অপশন সি হবে সঠিক উত্তর, দিল্লিতে হবে, হ্যাঁ। ডিআরডিওর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। ফুল ফর্ম আমরা পেয়ে গেছি ডিআরডিওর। আচ্ছা, ডিআরডিওর প্রতিষ্ঠা হয় 1958 খ্রিস্টাব্দে, হ্যাঁ, 1958 খ্রিস্টাব্দে ডিআরডিওর প্রতিষ্ঠা হয়। আর ডিআরডিওর বেসিক কাজ কি জানো তোমরা? বেসিক কাজ যে ভারতের যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে এদেরকে অস্ত্র নির্মাণ করে দেওয়া, হ্যাঁ। প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র সরঞ্জাম নির্মাণ করাই হলো ডিআরডিও এর মেন কাজ, ঠিক আছে, মনে রাখবে, বেসিক কাজ। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? বাহ, ইলেকট্রন কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইলেকট্রন কি তোমরা জানো? আশা করি কমেন্টস করে জানাও সঠিক উত্তর। ইলেকট্রন কে আবিষ্কার করেন? কী হবে সঠিক উত্তর? ইলেকট্রন কে আবিষ্কার করেন? এবং প্রোটন কে আবিষ্কার করেন? নিউটন কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জানা দরকার সকলেরই। কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জে থমসন, হ্যাঁ, জে থমসন কি আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন, ঠিক আছে। এবং তোমার দেখো অপশন এতে রয়েছে কি রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন, মনে রাখবে প্রোটন আবিষ্কার করেন। এবং জেমস চ্যাডউইক আবিষ্কার করেন নিউটন, ঠিক আছে। জেমস চ্যাডউইক আবিষ্কার করেন কি? নিউটন আবিষ্কার করেন, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন,
ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কোন ক্ষেত্রে দেওয়া হয়? ধন্বন্তরী পুরস্কার মনে রাখবে, এই পুরস্কারটি 1971 সাল থেকে প্রথম দেওয়া স্টার্ট হয়েছিল, 1971 সাল থেকে। হ্যাঁ, এটি দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসার ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কারটি দেওয়া হয়। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো। 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার প্রদান করে? বা নিম্নলিখিত কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার প্রদান করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কলিঙ্গ পুরস্কার কোন সংগঠন এখানের মধ্যে প্রদান করে থাকে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কো। হ্যাঁ, ইউনেস্কো দ্বারাই কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে, আচ্ছা, এই পুরস্কার কেন দেওয়া হয় এটা আমাদের জানতে হবে। এই পুরস্কার দেওয়া হয় বিশেষ করে বিজ্ঞান এবং বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য। বিজ্ঞান এবং বিজ্ঞানের জনপ্রিয়তার জন্যই এই পুরস্কার দেওয়া হয়, এবং ফার্স্ট 1952 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, 1952 সাল থেকে। ঠিক আছে, 1952 সাল থেকে পুরস্কার দেওয়া হয়েছিল বিজ্ঞান এবং বিজ্ঞানের জনপ্রিয়তার জন্যই কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ইউনেস্কো দ্বারা। ঠিক আছে, চলো 14 নম্বর কোশ্চেনটা দেখো। স্বাভাবিক উষ্ণতায় তরল ও ধাতু কোনটি? স্বাভাবিক উষ্ণতায় তরল ও ধাতুর কোনটি? তরল ও ধাতু কোনটি এখানের মধ্যে স্বাভাবিক উষ্ণতার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, ব্রোমিন। হ্যাঁ, স্বাভাবিক উষ্ণতার তরল ও ধাতু হলো ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিন। ব্রোমিনের সংকেত হলো বিআর ভাবে লেখা হয়, এইভাবে লেখা হয় বিআর। হ্যাঁ, ব্রোমিন। ঠিক আছে, মনে রাখবে। তাছাড়া তোমরা এটার মধ্যে আরেকটি কোশ্চেন হতে পারে, যদি বলে তোমাদের যে স্বাভাবিক অবস্থায় তরল ও ধাতু, স্বাভাবিক অবস্থায় তরল ও ধাতু কিন্তু পারদ। হ্যাঁ, স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু কোনটি? ব্রোমিন। এবং স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কোনটি? ঠিক আছে, তরল ধাতু কোনটি? তাহলে সেটি হবে কিন্তু পারদ। হ্যাঁ, পারদ। পারদের কীভাবে সংক্ষেপে লেখা হয়? পারদকে এইচজি বা এইভাবে লেখা হয়, এইচজি। হ্যাঁ, মনে রাখবে এইচজি, পারদ। ঠিক আছে, আচ্ছা। আর এখানে দেখো লিথিয়াম রয়েছে। লিথিয়াম দেখো, লিথিয়াম কি? লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু। হ্যাঁ, লিথিয়ামকে লেখা হয় এলআই। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে হালকা ধাতু কোনটি? কোশ্চেন আসে লিথিয়াম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণীর নাম কি? বা পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণীর নাম কি? কী হবে সঠিক উত্তর? পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী, পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণীর নাম কি? জিরাফ। আমরা সকলে জানি জিরাফ হলো পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী। হ্যাঁ, এবং সবচেয়ে দ্রুতগামী প্রাণী যদি আসে, চিতা। হ্যাঁ, সবচেয়ে দ্রুতগামী। হ্যাঁ, চিতা হলো সবচেয়ে দ্রুতগামী প্রাণী। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন, বাট কোশ্চেন অনেকগুলো তোমরা পেয়েছো। আশা করি ক্লাসগুলো হেল্পফুল মনে হয়েছে। তবে আবার আগামীকালকে না হলেও নেক্সট দিন রাত্রি 9টার সময় ক্লাস আসবে জেনারেল নলেজের। হ্যাঁ, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। ঠিক আছে, আর তোমরা যারা, আবারও বলছি, যারা আমাদের থেকে সাজেশান নিয়েছো, ভালো করে কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখো। আর যারা নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে। স্পেশাল এক্সিকিউটিভেরও রেডি হয়ে গেছে, নিতে পারবে। ঠিক আছে, তাহলে আগামী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।